আমার প্রিয় ছাত্ররা, অনেকদিন পর আবার তোমাদের কাছে কিছু অঙ্ক নিয়ে এসেছি। এই বেশ কিছুদিন ধরে এই অঙ্কগুলো তৈরি করতে সময় লেগেছিল। তোমাদের সামনে 18 তারিখ থেকে একটা পরীক্ষা শুরু হবে। তোমরা সে পরীক্ষা নিয়ে বেশ চিন্তায় আছো, প্রশ্ন কেমন হবে, পারবো কি না, ইত্যাদি ইত্যাদি। এ প্রশ্ন আমাদেরও ছিল, তোমাদেরও আছে, চিরকাল ছাত্রদের মধ্যে ছিল, আছে এবং থাকবে। তোমাদের যে প্রশ্নপত্রটা তোমরা পাবে, অঙ্ক কোশ্চেনটা, সেটার একটা স্যাম্পেল আমি তোমাদের জন্য তৈরি করেছি। একটা প্রশ্নপত্র তোমরা পরীক্ষা হলে পাবে, আর এইটা হচ্ছে একটা স্যাম্পেল প্রশ্নপত্র। মানে এইরকম ভাবেই প্রশ্নগুলো থাকবে। এখানে যতগুলো পাটিগণিতের অঙ্ক দেখছো, ঠিক ততগুলো পাটিগণিতের অঙ্ক থাকবে, ততগুলো বীজগণিতের অঙ্ক থাকবে, ততগুলো জ্যামিতির অঙ্ক থাকবে। এখানকার অঙ্কগুলো থেকে তোমরা জ্যামিতির প্রশ্ন, পাটিগণিতের প্রশ্নগুলো কিরম ধরনের হতে পারে, একটা বড় প্রশ্ন আর এমসিকিউ বা শর্ট প্রশ্নের তৈরির দুটো ধরন একটু আলাদা হয়। তোমরা বড় প্রশ্ন বেশি প্র্যাকটিস করেছো, ছোট প্রশ্ন কিরকম হতে পারে, কিরম কিরম প্রশ্ন এখান থেকে আসতে পারে, সে সম্বন্ধে একটা ধারণা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই অঙ্কটায়, এই প্রশ্নপত্রটা 50 নম্বরে 3টে ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে 30 নম্বরে, 20 নম্বরের এমসিকিউ। সেখানে 7টা করে প্রশ্ন আছে পাটিগণিত এবং 7টা আছে বীজগণিত থেকে। 7টা পাটিগণিত থেকে, 7টা বীজগণিত থেকে, আর 7 7 14, আর বাকি 6টা হচ্ছে জ্যামিতি। পরের পোর্শনে আছে বি দাগের অঙ্ক। বি দাগের অঙ্ক আছে 15টা। সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করোর অঙ্কে, শূন্যস্থান পূরণ করো অঙ্ক 5টা করে আছে পাটিগণিতের, 5টা বীজগণিতের এবং 5টা জ্যামিতির অঙ্ক। এবং তারপরে আছে সি দাগের অঙ্ক। সি দাগের গুলো হচ্ছে এক কথায় উত্তর, অর্থাৎ তোমাকে যে উত্তরটা হবে সেটা একটা কথাতে উত্তরটা লিখতে হবে। কোনো দাগ নম্বর, কোনো আলাদা কিছু, কোনো প্রশ্ন টুকতে হবে না, কোনো ইতিহাস ভূগোল কিছু লিখতে হবে না। যেমন ধরো এই যে সি এর 1 উত্তর, তুমি শুধু খাতাতে অঙ্কটা রাফে হিসাব করবে, করে অঙ্কটার থেকে তুমি শুধু উত্তরটা লিখে দেবে। রাফ, কোনো কোষে দেখাতে হবে না, কোনো অঙ্ক কিচ্ছু কোষে দেখাতে হবে না, শুধু তোমাকে শর্টে করতে হবে। তা না হলে কিন্তু তুমি যে 1 ঘন্টা সময় আছে তাতে তুমি 50টা অঙ্ক উত্তর দিতে পারবে না। এই অঙ্কগুলো কিভাবে অ্যান্সার করে সেটা আমি তোমাদের ধাপে ধাপে দেখো। প্রথম যে ভিডিওটা আমি আপলোড করছি, এই যে আজকের, সেই ভিডিওটাতে আমি দেখাবো কি করে আমরা এমসিকিউ গুলো অ্যান্সার করি। এখানে অবশ্য সবকটা অঙ্কই এমসিকিউর মতো ভাবেই আমরা করব, শুধু উত্তর লেখার পদ্ধতিটা আলাদা। এমসিকিউ বা এই ধরনের অবজেক্টিভ অঙ্ক 1 মার্কসের, সেগুলো আমরা আজকে ভালো করে লক্ষ্য করবে, শিখবে। এবং সি গ্রুপেও খেয়াল করো, 15টা অঙ্কই তোমাদের জন্য আছে এবং সেখানেও 5 5 5 করে ভাগ, 5টা পাটিগণিত, 5টা বীজগণিত এবং 5টা জ্যামিতি। তোমাদের যে জ্যামিতি সিলেবাস, সেখানে এতগুলো অবজেক্টিভ প্রশ্ন বের করা খুব কঠিন কাজ। বীজগণিতেও তাই, সব অঙ্কই বড় বড়, এখান থেকে ছোট ছোট প্রশ্ন বের করা খুব কঠিন কাজ। যাকে সেই কঠিন কাজটা করতে আমি ব্যস্ত ছিলাম বলে তোমাদের সঙ্গে আর ভিডিও নিয়ে আসা হয়নি। আর এ কদিন তোমরাও খুব একটা বেশি অঙ্ক কিছু আমাকে দাওনি, এবং তার জন্য তোমাদের আমার ধন্যবাদ। তাহলে আসো আমরা এখানে এমসিকিউ গুলো করা শুরু করি। দেখো আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে, একই পরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের তুলনা কর। একই পরিসীমা যদি থাকে একটা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে, সবগুলো বীজগণিতের সাহায্যে তোমাদেরকে করানো হয় ক্লাসে। তাহলে এইটার প্রথম উত্তর হবে এ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃহত্তম। দেখো, দৈর্ঘ্য যদি এ হয়, দৈর্ঘ্য যদি এ হয় আর প্রস্থ যদি বি হয়, আমরা যেহেতু এমসিকিউ করছি, একক টেকক এগুলি ইতিহাস ভূগোল কিচ্ছু কিন্তু লিখবো না, তাহলে শুধু এ বি মুখে মুখে বলবো। তাহলে 2 ইন্টু এ প্লাস বি হয়ে গেল আমাদের পরিসীমা। তাহলে এইটা ইজুকাল টু ধ্রুবক। সি, সি ইজুকাল টু কত? ধ্রুবক। এই ধ্রুবক কথাটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম, পরীক্ষা যখন করব কিন্তু এটাও আমি লিখবো না। তাহলে দেখো, এ প্লাস বি ইজুকাল টু সি বাই 2।
এবার ক্ষেত্রফল কত? এবি। এবির সূত্র কি? দেখো এবির সূত্র হচ্ছে a প্লাস বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তারপরে দেখো a প্লাস বি কত? সি বাই 2। তাহলে a প্লাস বি বাই 2 কত? সি বাই 4। তাহলে এটা হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো যেই এটা অঙ্কটা কি দাঁড়াচ্ছে, আমরা জানি একটা পূর্ণবর্গ এই অংশটা ধ্রুবক, এই অংশটা ধ্রুবক। তাহলে এখান থেকে তুমি যাই বাদ দেবে না কেন এই অংশটা হচ্ছে চল সংখ্যা, কারণ এ আর বি এর মান পাল্টে যেতে পারে। তাহলে এই বিয়োগফলটা ধ্রুবক হবে যখন নাকি a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তার মানে কি a মাইনাস বি ইকুয়াল টু 0, তার মানে a ইজ ইকুয়াল টু বি। এবার বলো একটা দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়? বর্গক্ষেত্র। ঠিক এই কারণেই বলা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষুদ্রতম। তাহলে ছাত্ররা দেখো এবার আমরা আসি 2 নম্বর অঙ্কে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বাড়লে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এর উত্তর হচ্ছে কোনোটিই নয়। কেন? দেখা যাক অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো যেহেতু আমরা অঙ্কটা এখানে অবজেক্টিভ হিসেবে করছি, সেহেতু এখানে কিন্তু আমরা একক টেকক কিছুই লিখবো না, শুধু উত্তর লিখবো। এবং কিভাবে করছি দেখো, আমরা কি করছি, ধরি প্রথমে দৈর্ঘ্যটা ছিল 100, তাহলে দৈর্ঘ্যটা বেড়ে কত হলো? 20% বেড়ে 120। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? 100 স্কোয়ার, মানে একের পরে 4টে শূন্য। এখন ক্ষেত্রফল কত হলো? 120 স্কোয়ার। ঠিক এভাবে করবে, 12 স্কোয়ার হচ্ছে 144, তারপরে 2টো শূন্য। তাহলে বাড়লো কত? এইটা বাদ দাও এটা থেকে, মানে একের পরে 4টে শূন্য বাদ দিলাম। যেই 4টে শূন্য বাদ দিলাম দেখো 44, তারপরে 2টো শূন্য, এইটা বাড়লো। কতর মধ্যে বাড়লো? ছিল হচ্ছে একের পরে 4টে শূন্য, তার মধ্যে 4400 বেড়েছে। তাহলে 100-র মধ্যে কত বেড়েছে? এই হচ্ছে হিসাব। যতগুলো শূন্য আছে কাটো, 1 2 আচ্ছা 3টে 4টে, এই 4টে শূন্য কেটে গেল, গিয়ে কত রইল? 44%। তাহলে অঙ্কটার হিসাব কিন্তু ঠিক এইটুকুনি হবে। তুমি মনে মনে বলবে আর এরম ভাবে নাম্বারগুলো লিখবে, কারণ এমসিকিউ কেউ দেখতে যাচ্ছে না তুমি কিভাবে অঙ্কটা করছো। তাহলে এইটার উত্তর কি দাঁড়ালো আমাদের? 44%। কিন্তু এখানে দেখো কোনো 44% নেই, তাহলে এর উত্তর হবে কোনোটি নয়। এবার আসি 3 নম্বর অঙ্কে। কোন বক্তব্যটি সঠিক? এখানে কতগুলো জ্যামিতিক বক্তব্য দেওয়া আছে। সকল রম্বসই বর্গক্ষেত্র, সকল সামন্তরিকই ট্রাপিজিয়াম, সকল বর্গক্ষেত্র সামন্তরিক নয়, সবকটি ভুল। এখানে উত্তর হচ্ছে বি, সকল সামন্তরিকই ট্রাপিজিয়াম। এটা ভালো করে পড়লে, ক্লাসে বারবার ডিসকাশন হয়েছে, এটা নিশ্চয়ই জান। আর এটা তো অবশ্যই না সকল রম্বসই বর্গক্ষেত্র নয়, কারণ বর্গক্ষেত্র হতে গেলে 90 ডিগ্রি হতে হবে, সব রম্বসের কোণ 90 ডিগ্রি না। সকল বর্গক্ষেত্রই সামন্তরিক নয়, সকল বর্গক্ষেত্র সামন্তরিক নয়, এটা ভুল, কারণ সব বর্গক্ষেত্র এক ধরনের সামন্তরিক। তাহলে এখানে এটা হচ্ছে বি, এটা আলাদা কিছু বোঝানো নেই। পরের প্রশ্ন এসে 4 নম্বর। এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর হচ্ছে 3abc। এরকম একটা অঙ্ক আছে যে এক্স মাইনাস এ কিউব বাই বি স্কয়ার মাইনাস বিসি প্লাস সি স্কয়ার ডট 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 ডট, এবং এ প্লাস বি প্লাস সি 0 হলে এক্স এর মান কত? 3abc। এই অঙ্কটা আমরা এমসিকিউ করার সময় কিভাবে করব দেখো। দেখো আমার আছে এক্স মাইনাস, দেখো আমার কাছে আছে এক্স মাইনাস এ কিউব বাই বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি কিউব বাই সি স্কোয়ার মাইনাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি কিউব বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার
ইকুয়াল টু 0। এই জিরোটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। কেন? কারণ এ প্লাস বি প্লাস সি 0। আমরা কিন্তু এত কিছু বলছি না। পাচ্ছি আমি এক্স মাইনাস এ কিউব পাই বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার। এর থেকে আমি বি প্লাস সি বাদ দেব, কারণ এই যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটাকে লেখা যায় এ প্লাস বি ইন প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ। তার মধ্যে এই যে বি প্লাস সি সেইটা এখানে এনে বিয়োগ করলাম। তাহলে বুঝতেই পারছো এই যে এ প্লাস বি সেটা এখানে বিয়োগ করব, এই যে সি প্লাস এ সেটাকে আমি এখানে বিয়োগ করব, প্লাস ডট 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 করে যাব আমরা, ইকুয়াল টু 0 করব না কারণ এমসিকিউ রয়েছে। তাহলে দেখো এক্স মাইনাস, তাহলে নিচে লসাগু হচ্ছে কত? বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস এ কিউব ছিল, মাইনাস দেখো বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, আর এটা যদি গুণ করি তাহলে বি কিউব প্লাস সি কিউব, তাহলে মাইনাস বি কিউব মাইনাস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সবকটারই লবে এইটা থাকবে, সবকটারই লবে এইটা থাকবে। তার মানে এইটা থেকেই সমাধান আসবে, এটা কমন এসে যাবে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে যাবে। আবার দেখো যেহেতু এ প্লাস বি প্লাস সি 0, সেহেতু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। সেই জন্য আমাদের উত্তর হচ্ছে 3abc। উত্তর হবে 3abc। তাহলে তোমরা 4 নম্বর অঙ্কের উত্তরটা বুঝতে পেলে কিভাবে আমরা করলাম। বাকিগুলো কিন্তু আমরা হিসাবই করব না, শুধু একটা দেখে মিল আছে, সবগুলো একই রকম মিল আছে, মিলটা খেয়াল রেখে অঙ্কটা করতে হবে। সবগুলো লিখে লিখে কিন্তু এমসিকিউতে আমরা নিজেদের সময়ের সর্বনাশ করব না। এবার দেখো একটি পাই চিত্র অঙ্কনের সময় কেন্দ্রীয় কোণগুলো পাওয়া গেল 5x ডিগ্রি, 8x ডিগ্রি, 12x ডিগ্রি, 9x ডিগ্রি, 7x ডিগ্রি, 4x ডিগ্রি। এক্স এর মান আমরা কি জানি? কেন্দ্রীয় কোণগুলো যোগফল 360 ডিগ্রি হয়। তাহলে এগুলো যোগফল 360 করলেই দেখো 45x ইজ ইকুয়াল টু 360, তাহলে এক্স এর মান বেরিয়ে যাচ্ছে 8। তাহলে এখান থেকে খুব সোজা অঙ্ক ছিল। এরম ভাবে করবে, কিচ্ছু লিখবে না, শুধু এগুলো মনে মনে যোগ করবে, করে ইজ ইকুয়াল টু 360 লিখে দেবে। শুধু এক্স ইজ ইকুয়াল টু 360 করে এক্স ইজ ইকুয়াল টু বের করে নেবে। 6 নম্বর দেখো শস্য উৎপাদনের পাইচিত্র অঙ্কনের সময় ধান ও গমের কেন্দ্রীয় কোণের অনুপাত 3:5 পাওয়া যায়। উৎপাদিত গমের পরিমাণ যদি 1250,000 টন হয় তাহলে ধানের পরিমাণ কত? মজার ব্যাপার হচ্ছে দুটো উৎপাদনের যা অনুপাত হবে, কেন্দ্রীয় কোণের অনুপাতও তাই হবে। তার মানে এখানে কেন্দ্রীয় কোণের অনুপাত বলে দিয়ে আসলে উৎপাদনের অনুপাত বলে দিয়েছে। তাহলে একটা অনুপাত বলে দিয়েছে তোমাকে 3:5, যার উত্তর পথটা হচ্ছে 1250। তাহলে পূর্ব পথটা তোমরা খুব সহজেই বের করতে পারবে। 1250কে 5 দিয়ে ভাগ করতে হবে, করলে পাবো আমরা 250। 250 ইন্টু 3 করলে হচ্ছে 750। তাহলে 750,000 মেট্রিক টন হয়ে যাবে উত্তর। মুখে মুখে করবে, লিখে করার একটু চেষ্টা করবে, যারা পারবে না লিখে করার চেষ্টা করবে, কিন্তু বলবে বেশি লিখবে কম। 7 দেখো এর আয় বি এর আয়ের 80% হলে বি এর আয় এর আয়ের শতকরা কত? এর আয় বি এর আয়ের 80% হলে বি এর আয় এর আয়ের শতকরা কত? এটার উত্তর হচ্ছে 125%। কিভাবে দেখা যাক, অঙ্কটা আমরা একটু করি। দেখো এর আয় বি এর আয়ের 80% হয়েছে, তাহলে এ এর আয় ইজ ইকুয়াল টু বি এর আয়ের অত লিখবো না, বি এর 80%। তাহলে বি এর 80%, তার মানে বি এর 80% ইজ ইকুয়াল টু এ এর 100%। তাহলে বি এর 100% ইজ ইকুয়াল টু কত? এ এর 100/80 ইন্টু 100%।
কাটাকুটি করো, একটা কাটলো, 4 দিয়ে কাটো, 2, 4 দিয়ে এটাকে কাটো, 25, 2 দিয়ে কাটো 10 কে, 5, 5 25-এ কত, 125%। তাহলে দেখেছো অঙ্কটা আমি কিভাবে করলাম? এর আয় মানে তার নিজের আয়ের 100%। আমি এখানে স্মল এ লিখেছি, এটা ক্যাপিটাল এ। ক্লিয়ার? অঙ্কটা এইভাবে করবে। 8 নম্বর দেখো, দুটি মিশ্রণে এ এবং বি উপাদান অনুপাত ছিল 1:2 এবং 3:2, 1:2, 3:2। এই দুটি মিশ্রণ 3:5 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে এ এবং বি উপাদানের অনুপাত কত হবে? এর উত্তর হচ্ছে 1:1। এই প্রশ্নটার উত্তর হচ্ছে 1:1। কেন? আমরা একটু করি, দেখি এটাকে আমরা কিভাবে করবো এমসিকিউ করার সময়। দেখো প্রথম উপাদানের অনুপাত ছিল 1:2 আর দ্বিতীয়টা ছিল 3:2। প্রথমটা আমি নিয়েছি 3:5 অনুপাতে মিশিয়েছি। এই দুটো কি অনুপাতে মিশিয়েছি? 3:5। খেয়াল করে দেখো, এটা হচ্ছে 2 আর 1 3, এটা নিয়েছি 3, এটা দেখো 3 আর 2 5, এটা নিয়েছি 5। এই জন্য আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। আমি ধরে নিই প্রথমটা নিয়েছি আমি 3x, দ্বিতীয়টা নিয়েছি 5x। এভাবে আমরা এমসিকিউ করব, তা নাহলে কিন্তু শেষ করতে পারবে না। তাহলে 3x এ প্রথম উপাদান কত আছে? আনুপাতিক ভাগার দেখো 1/3, তার মানে কেটে গিয়ে x। দ্বিতীয়টাতে 3x ইন্টু 2/3 দ্বিতীয় উপাদানে, তাহলে কেটে দিয়ে 2x। 5x থেকে দেখো প্রথম উপাদান হচ্ছে 5x ইন্টু 3/5, তার মানে 3x। দ্বিতীয় উপাদানটা কত? 5x ইন্টু আনুপাতিক ভাগার 2/5, তার মানে 2x। তাহলে প্রথম উপাদান মোট কত পেলাম? এখান থেকে x, এখান থেকে 3x, কত হলো? 4x। দ্বিতীয় উপাদান কত পেলাম? এখান থেকে 2x, এখান থেকে 2x, ইকুয়াল টু 4x। তাহলে অনুপাত কত দাঁড়ালো? 1:1। এইভাবে আমরা এমসিকিউ অঙ্কগুলো করব খুব সহজে। তাহলে তোমরা 8 নম্বর অঙ্কটা দেখলে, মেশালে কি হবে সেটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো 9 নম্বর অঙ্কটা, এটা একটু বেশ জটিল অঙ্ক। 20% সিরাপের মিশ্রণে 20% সিরাপ, তার মানে মিশ্রণের 20% সিরাপ ছিল। ওই মিশ্রণের আয়তনের শতকরা কত আয়তনের সমান সিরাপ মেশালে নতুন মিশ্রণে সিরাপের শতকরা হার 2% বাড়বে। তার মানে আগে 20% ছিল, এখন হচ্ছে 22%। উত্তর হচ্ছে কোনটা? এখানে উত্তর হচ্ছে কোনোটাই না। কেন? কিভাবে করলাম আমরা দেখি। দেখো আমাদের এখানে প্রথমে এটা মিশ্রণ ছিল যাতে 20% সিরাপ ছিল, তার মধ্যে কিছুটা তুলে নিয়ে আমি কিছুটা সিরাপ মিশিয়েছি। আমরা ধরে নিচ্ছি তার আয়তন ছিল এক্স লিটার, হোক অমুক হোক, এখানে কিচ্ছু লেখার দরকার নেই কারণ তুমি এমসিকিউ করছো। তার থেকে আমি তুলে নিলাম ওয়াই, নিয়ে সমপরিমাণ সিরাপ ঢাললাম। তাহলে আমাকে দেখতে হবে এই ওয়াইটা এক্স এর কত পার্সেন্ট, তার মানে ওয়াই বাই এক্স ইন্টু 100 ইজ ইকুয়াল টু কত। এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। তুমি দেখো ওয়াই এর মধ্যে সিরাপ ছিল কত? 20%, তার মানে এক্স এর মধ্যে x/5, আর তার মানে জল ছিল কত? 4x/5, দুটো যোগ করে x হতে হবে। ওয়াই এর মধ্যে কত? y/5, আর জল ছিল কত? 4x/5। এবার দেখো এই যে জলটা বেরিয়ে গেল, এ কিন্তু আর ফিরলো না, কিন্তু এই যে সিরাপটা বেরোলো সে কিন্তু ফিরে গেল। তার মানে আলটিমেটলি জলের এই মিশ্রণে এত পরিমাণ সিরাপ বাড়লো আর এতটা জল কমলো। আসলে কিন্তু তাই হলো, এটার কোনো কাজ নেই, y/5 এর কোনো কাজ নেই, কারণ জলটা বেরিয়ে গেল তার পরিবর্তে সিরাপ ঢুকলো। তাহলে জল এতটা কমলো, সিরাপ এতটা বাড়লো। তাহলে দেখো এখন সিরাপ কত রইল? x/5 প্লাস 4x/5, তার মানে x প্লাস 4 হবে 4y, 4y/5। আর জল কত রইল?
4x/5 মাইনাস 4y/5, জল এতটা বেরিয়ে গেছে, তার মানে কত হলো 4x মাইনাস 4y/5। তাহলে দেখো এই যে সিরাপ আছে মোট মিশ্রণ কিন্তু সেই এক্সই আছে, মোট মিশ্রণ কিন্তু সেই এক্সই আছে, কারণ যতটা বের করেছিলাম তত, তার মানে এইটা হচ্ছে এক্স এর 22%। তার মানে আমরা কি পেলাম, এক্স প্লাস 4y/5 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 22/100। এবার দেখো 5 আর 20, 100 কাটলো 20, 2 দিয়ে কাটলো 10, 2 দিয়ে কাটলো এটা 11। তাহলে এবার বজ্র গুণন করো, 10x প্লাস 40y ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো 11x, 10x প্লাস 11x। তাহলে দেখো 40y ইজ ইকুয়াল টু x, তাহলে y/x ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো 1/40। তাহলে y/x যদি 1/40 বেরোয়, তার মানে এইটা কত হলো 1/40 ইন্টু 100। তার মানে কাটাকুটি যদি করি আমরা পাচ্ছি 5/2। কত পাচ্ছি 5/2। এবার অঙ্কের অপশনে দেখো একটাও 5/2 নেই, 5/2 একটাও নেই, তাহলে এখানে উত্তর হবে টি। ক্লিয়ার? এবার দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে বলছে x একটি বাস্তব সংখ্যা হলে x² মাইনাস 3x মাইনাস 4 এর ক্ষুদ্রতম মান কত হবে। এই অঙ্কটা কিভাবে করে আমরা দেখি। দেখো এই x² মাইনাস 3x মাইনাস 4 এর ক্ষুদ্রতম মান বের করতে হবে। কিভাবে করব, x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু, দেখো 3/2 করলে 2 কেটে গিয়ে 3x পড়ে থাকে, কিন্তু এটা কাটবো না। এর সঙ্গে দেখো 9/4 যোগ করলে এটা পূর্ণবর্গ হয়ে যায়, পুরোটা পূর্ণবর্গ হয়ে যায়। 9/4 ছিল না, মাইনাস 9/4 মাইনাস, দেখো এটা কত হয়ে গেল x মাইনাস 3/2 হোল স্কোয়ার, আর মাইনাস এটা যদি যোগ করো 25/4। তার মানে এর এইটাই হয়ে গেল ক্ষুদ্রতম মান। কেন ক্ষুদ্রতম মান, কারণ এইটার মান যত বাড়বে যোগফলটা তত বড় হতে থাকবে, ফলে এইটার মান ক্ষুদ্রতম হবে যখন এই ন্যূনতম, এবং এই ন্যূনতম হতে গেলে x মাইনাস 3/2 কে 0 হতে হবে, তার মানে x কে 3/2 হতে হবে। তাহলে x যখন 3/2 ক্ষুদ্রতম। তাহলে দেখো এর বৃহত্তম মান আমরা ক্ষুদ্রতম মান আমরা কত পেলাম, মাইনাস 25/4। তাহলে বি হচ্ছে উত্তর, 10 হচ্ছে বি উত্তর। এবার আসো 11। দুটি বীজগাণিতিক সংখ্যামালার লসাগু এত গসাগু এত, সংখ্যা দুটি ক্রয়প্রস্থ মান সম্ভব। এইরকম অঙ্ক দেখবে আমার আগের ভিডিওতে করা আছে, সেখানে আমরা বিস্তারিতভাবে লিখে লিখে করেছি। এখানে আমরা লিখে লিখে করব না, একটু শর্টকাটে করার চেষ্টা করব, কারণ এমসিকিউ করছি তো। দেখো আমরা কিভাবে এটা করব। দেখো এসব অঙ্ক করতে গেলে কি করতে হয়, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করতে হয়। আমি ভাগ করলাম, ভাগ করে কত পেলাম, x⁴, y⁴, 10, z⁴। এবার এই কত রকম ভাবে দুটো মৌলিক সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, যত রকম ভাবে করা যাবে তত হচ্ছে উত্তর। দেখো 1 নম্বর হচ্ছে 1 ইন্টু পুরোটা, 2 নম্বর হচ্ছে x⁴ ইন্টু y⁴ ইন্টু z⁴ এই দুটো, আর একটা হচ্ছে y⁴টাকে রেখে বাকি দুটোকে এক জায়গায় রাখলাম, আর একটা হচ্ছে z⁴ কে বাকি রেখে x আর y কে। কেন বলো তো, কারণ এখানে যদি এইটার মধ্যে যদি y এর কোনো একটা পার্ট রেখে দিই, তাহলে আর ধরো এটা y রাখলাম, এটা y⁴ নাই, তাহলে আর গসাগু 1 হচ্ছে না। তাহলে এরকম করকম ভাবে প্রকাশ করা যায়, এরকম 4 রকম, সেই জন্য এর উত্তর হবে 4।
এটার উত্তর হবে 4। তাহলে 11 উত্তর হচ্ছে 4, অর্থাৎ ডি। 12তে এই বিন্দুটি এক্স এবং ওয়াই অক্ষ হতে দূরত্বের সমষ্টি কত? এরকম অঙ্ক আমার ভিডিওতে করা আছে। যে কোনো বিন্দুর এই দেখো, এইটা হচ্ছে এক্স এর মান, স্থানাঙ্ক যদি বলো, এইটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এই ওয়াই এর মানের পরম মান, অর্থাৎ চিহ্ন টুহ্ন যা থাকবে নিশ্চিহ্ন করে দিয়ে -3 আছে, তার মানে দূরত্ব হচ্ছে 3। 8 আছে, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? 8 আছে মানে 8। ধনাত্মক থাকলে ধনাত্মক নেবো, ঋণাত্মক থাকলেও তাকে ধনাত্মক করে নেবো। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 3 একক, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 8 একক, তার মানে মোট দূরত্ব হচ্ছে 11 একক। এটা হচ্ছে বি এর উত্তর। 11 এ 12 এ দাগের এমসিকিউ 12। এবার আসো এমসিকিউ 13। এই অঙ্কটা একটু জাদরেল অঙ্ক। এই অঙ্কটা একটু জাদরেল অঙ্ক। আমরা কিভাবে করব দেখি। এরকম একটা যোগফল আছে, ইকুয়াল টু 1/x মাইনাস এ মাইনাস। এই উত্তরগুলোর দিকে ভালো করে দেখো। এই উত্তরগুলো কিন্তু খুব ভালো করে আমাদের নজর করতে হবে, কোন উত্তরটার সঙ্গে আমাদের মিলছে। এই কিন্তু আমরা পুরোটা অঙ্ক করব না, কিছু অবজারভেশন দেখিয়ে দেবো কিভাবে আসছে। দেখো এইটা ইকুয়াল টু পি হলে, অঙ্কটা এখানে টোকা আছে, পি হলে পি এর মান। দেখো এখানে এই যে 1/x মাইনাস এ না, এটা হচ্ছে আমাদের সমাধানের ক্লু। তাহলে আমরা এখানে বাদিকে কি করবো, প্রথমে একটা 1/x মাইনাস এ যোগ করবো। তাহলে এটা আমাদের 1/x মাইনাস এ বিয়োগ করতে হবে, প্লাস 1/x প্লাস এ প্লাস ডট 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 চলবে, পুরোটা লিখবো না কিন্তু। ইকুয়াল টু দেখো 1/x মাইনাস এ প্লাস এটাকে 1/x মাইনাস 1/x মাইনাস একটু সাজিয়ে নিতে পারি, ডট 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 ডট। যেই করলাম দেখো 1/x মাইনাস এ প্লাস এটা কত হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস এ। আর এই যদি মাইনাস এক্স মাইনাস এ, তার মানে এই এক্স এক্স কেটে গেল, -2 এ পড়ে দিল, প্লাস ডট ডট ডট। তার মানে কত হলো 1/x মাইনাস এ মাইনাস -2a সরি মাইনাসটা আমি এখানে লিখে দিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার পরের টার্মটা দেখো কত আছে, 2a/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আবার এইটাকে আমরা ঠিক এরকম ভাবে সাজাবো, যেরকম ভাবে সাজাবো। তাহলে বুঝতেই পারছি এটাকে যেই সাজাবো আমি, অর্থাৎ 2a/x স্কোয়ার মাইনাস 2a/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাজাবো। আমি দরকার পড়লে এখান থেকে কি করব, 2a কমন নিয়ে নেব। তার মানে এগুলো কত হয়ে গেল, 1 হয়ে গেল। এবার বুঝতে পারছো এই বিয়োগটা কত হয়ে যাবে, x⁴ মাইনাস a⁴ মাইনাস 2a স্কোয়ার, আর একটা হচ্ছে 2a। তার মানে আলটিমেটলি কত হলো, -4a⁴ বাই x⁴ মাইনাস a⁴। দেখো যেই এইটা এলো, এই পর্যন্ত যোগ হলো, এর পরের টার্মটা আবার কিন্তু এখানে চলে আসছে, এই টার্মটা। তাহলে কত হচ্ছে, x⁴ 4a⁴ বাই x⁴ প্লাস a⁴। আবার আমি এখানটাকে 4a³ কমন নেব। কমন নিলে কি পাবো, 1/x⁴ প্লাস a⁴ মাইনাস 1/x⁴ মাইনাস a⁴। তাহলে এইটা করলে বুঝতেই পারছো এখানে কত আসবে, 2a⁴ মাইনাস 2a⁴। তাহলে -8a⁴ হয়ে যাবে এটা। তার মানে এই দেখো প্লাস 8a⁴। তাহলে এই যদি হিসাব করি, তাহলে দেখেছো এইটা 2টা 4 হলো, 4টা 8 হলো, তাহলে 8টা তারপরে কত হবে, 16 হবে। a⁴ কত হবে, 7 তো শেষে ছিলই, আর কত অ্যাড হবে, এই a⁴ 8 হবে। খেয়াল করে দেখো 3 ছিল, তার সঙ্গে 4 যোগ হয়ে 7 হলো। দেখো 1 ছিল, তার সঙ্গে 2 যোগ হয়ে 3 হলো। তাহলে 7-এর সঙ্গে 8 যোগ হয়ে কত হবে, a⁴ 15।
তা দেখো 16 a⁻15 কোন উত্তরে আছে, আমরা এখন সেইটা দেখব যে 16 a⁻15 কোন উত্তরটায় আছে। দেখো 16 a⁻15 এই উত্তরটায় আছে। তাহলে পি এর মান কত হয়ে যাবে, এইটা। আর মাইনাস হচ্ছিল সব কটাতেই নিচে, খেয়াল করেছো সব কটাতেই মাইনাস হচ্ছিল। দেখো সব কটাতেই তলায় কিন্তু আলটিমেটলি শেষে হিসাব করে মাইনাস আসছিল, এই দেখো হিসাব করে শেষে আমাদের মাইনাস এসেছিল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এটা মাইনাস, তার মানে সি হবে উত্তর। 14 নম্বর অঙ্কটা দেখো, এক্স মাইনাস পি ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস মান কত, বলে পি এর মান। এইটা একটা যেহেতু এই অঙ্ক করার খুব সহজ উপায় হচ্ছে তুমি এক্স এর জায়গায় যা খুশি একটা বসিয়ে দাও, কোনো কিছু গন্ডগোল করার দরকার নেই। এক্স এর জায়গায় যা খুশি একটা বসিয়ে দাও, আমি এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে এটা মাইনাস পি, এটা প্লাস 2, গুণ করলে মাইনাস 2p, আর এক্স এর জায়গায় বিষয় করে 6, তাহলে মাইনাস 2p ইজ ইকুয়াল টু 6, তাহলে p ইজ ইকুয়াল টু -3। তাহলে কোন ভ্যালু বেরোবে, এরকম ভাবে বসিয়ে দিতে পারো। এরকম অঙ্কে এক্স এ যা খুশি হয় না, 1 বসালে হতো, 2 বসালে হতো, সবচেয়ে সুবিধা হচ্ছে 0 বসালে। এটা এক্স এর মান 0 বসালে এই মানটা পেয়ে যাবে, শর্টকাট হয়ে যাবে। 15 নম্বর অঙ্কটা আসো, এটা বলেছে a⁻1/3 প্লাস b⁻1/3 প্লাস 0 হলে a প্লাস বি প্লাস হোল কিউবের মান কত। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করছি। a⁻1/3 প্লাস b⁻1/3 প্লাস c⁻1/3 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা কোন সূত্র কাজে লাগাবো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে কি ছিল, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। এবার তুমি এই এর জায়গায় a⁻1/3 কে ধরো, বি এর জায়গায় b⁻1/3 কে ভাবো, সি এর জায়গায় c⁻1/3 কে ভাবো। তাহলে ভাবো এইটার কিউব করলে কত হবে a, এটার কিউব করলে কত হবে বি, পরেরটার কিউব করলে সি, ইজ ইকুয়াল টু কত হলো 3। এ মানে এর জায়গায় কে বসে আছে, a⁻1/3, b⁻1/3, c⁻1/3। এবার দুদিকটা যদি তুমি কিউব করে দাও, ঠিক এভাবেই করব, আলাদা করে কিছু লিখবো না, আমরা এই দিকটা কিউব করে দেবো। তাহলে কত হলো, 3 এর কিউব 27, a⁻1/3 এর কিউব দেওয়া হলো a, b⁻1/3 এর কিউব দেওয়া হলো b, আর বাকিটা সি। তাহলে উত্তর কত দেওয়া হলো, 27abc। এটাই হচ্ছে আমাদের আজকে এই প্রশ্নের উত্তর। তাহলে উত্তর কত দাঁড়াবে, 27abc। দেখো 16 নম্বর, যে কোনো ত্রিভুজের অন্তঃকোণগুলির বৈষম্য দ্বিখণ্ডকগুলি যে ত্রিভুজ উৎপন্ন করে সেটি সর্বদা কি ত্রিভুজ হবে। এখানে উত্তর হচ্ছে এ সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি হবে এটা, এ সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন হয় আসো দেখা যাক। দেখো আমি তোমাদের জন্য ছবিতে এঁকেছি, ধরে নাও এবিসি একটা ত্রিভুজ, এর এই বি কোণে বহির্দ্বিখণ্ড আর সি কোণে বহির্দ্বিখণ্ডে পি বিন্দুতে ছেদ করেছে। যদি ছেদ করে তাহলে এই কোণটার মান কত হয়, একটা রাইডার ছিল, এটা ছিল 90 ডিগ্রি মাইনাস a/2। দেখো এই 90 ডিগ্রি মাইনাস a/2 হওয়াতে এই কোণটা কি হয়ে গেল, 90 ডিগ্রির থেকে ছোট, তার মানে সূক্ষ্মকোণ। ঠিক একই রকম ভাবে আমরা যদি এ কোণের বহিঃসম দ্বিখণ্ডক নিই, সেটা যখন সি কোণের বহিঃসম দ্বিখণ্ডককে ছেদ করবে, তাহলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি মাইনাস b/2, তার মানে আবার এটা 90 ডিগ্রির থেকে ছোট। আর যদি এইটাকে বাড়িয়ে দিই, হ্যাঁ, তাহলে এই কোণটার মান কত হবে, 90 ডিগ্রি মাইনাস c/2, তার মানে এটাও 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে দেখো সবকটা কোণই 90 ডিগ্রির থেকে ছোট, তার মানে এটা সবসময় সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। ত্রিভুজটা যাই হোক না কেন, ত্রিভুজটা যা খুশি হোক। তাহলে বুঝতে পারলে এটার উত্তর কেন সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। আচ্ছা ছাত্ররা দেখো, এবার আমরা এসে পৌঁছলাম আমাদের 17 নম্বর।
এখানে কি বলছে, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যাতে বিডি ইজ ইকুয়াল টু এডি হয়। সেক্ষেত্রে এর মধ্যে কতগুলো শর্ত দিয়েছে, এসি ইজ ইকুয়াল টু সিডি, সিডি ইজ ইকুয়াল টু এডি, সিএডি ইজ ইকুয়াল টু বিএডি, সিডি ইজ ইকুয়াল টু এসি মাইনাস এডি, এর মধ্যে কোনটা হবে। দেখা যাক অঙ্কটা আমরা কিভাবে করি। তাহলে দেখো ছাত্ররা, আমরা তোমাদের কি করেছি সুবিধার জন্য ছবিটা আগে এঁকে নিয়েছি। এ কোণটা 90 ডিগ্রি এঁকেছি, দেখো এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি ডি একটা বিন্দু নিয়েছি যেখানে বিডি আর এডি সমান। দেখো বিডি আর এডি যদি সমান হয় তাহলে এই কোণটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে দেখো এই কোণটার মানও এক্স ডিগ্রি। আচ্ছা, এই কোণটার মান যদি এক্স ডিগ্রি হয়, এটা সমকোণী ত্রিভুজ তো, এই বি কোণটা এক্স ডিগ্রি, এ কোণটা 90 ডিগ্রি, তাহলে সি কোণটার মান কত হবে, সি কোণটার মান হবে 90 মাইনাস এ, 90 মাইনাস এক্স। দেখো এইটা 90 মাইনাস এক্স হয়ে গেল সি কোণটা। আবার এই কোণটা যদি এক্স হয়, এই কোণটার মান যদি এক্স হয় আর পুরোটা 90, তার মানে এইটুকুনি কোণের মানও কিন্তু আবার দাঁড়াচ্ছে 90 মাইনাস এক্স। তাহলে দেখো এই দুটো কোণ সমান অঙ্ক, অর্থাৎ সিএডি আর এসিডি এই দুটো কোণ সমান, তাহলে সিডি আর এডিও সমান হয়ে যাচ্ছে। তার মানে ডি বিন্দু থেকে এ, সি আর বি এর দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাক আমাদের কোন ধর্মটা কাজে লাগে। তাহলে এখানে আমার যে এসি ইজ ইকুয়াল টু সিডি, এসি ইজ ইকুয়াল টু সিডি, এইটা কাজে লাগছে না, সিডি ইজ ইকুয়াল টু এডি এটা কাজে লাগছে, কারণ ডি থেকে সি এবং এর দূরত্ব সমান। তাহলে আমার উত্তর হচ্ছে বি, এখানে উত্তর হচ্ছে বি, 17 দাগের উত্তর বি। এবার আমরা এসে পৌঁছলাম 18 নম্বর অঙ্কে। বলছে একটা ত্রিভুজ এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য এ একক, বিসি বাহুর দৈর্ঘ্য এ ইন্টু আর একক এবং সি এ বাহুর দৈর্ঘ্য এ আর স্কোয়ার একক, যেখানে আর এর অনন্যক একটি প্রকৃত ভগ্নাংশ। আর নিজে প্রকৃত ভগ্নাংশ কিনা আমরা বলিনি, আর এর অনন্যক একটি প্রকৃত ভগ্নাংশ। সেক্ষেত্রে এর মধ্যে কোন সম্পর্কটা, কোনগুলোর মধ্যে, তাহলে ত্রিভুজের কোনগুলোর মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে। এবার দেখো আমরা কোনটা পাই উত্তর, একটু ছবি এঁকে দেখি। দেখো ত্রিভুজটার এবির দৈর্ঘ্য এ একক, বিসির দৈর্ঘ্য এ আর একক, সি এর দৈর্ঘ্য এ আর স্কোয়ার একক। আমরা যখন অঙ্ক করবে তোমরা এমসিকিউ, তখন আর একক একক এগুলো লেখার দরকার নেই। এবার বলছে আর এর অনন্যক প্রকৃত ভগ্নাংশ। ভাবো কোন সংখ্যার অনন্যক প্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে আর এর অনন্যক যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে আর কি অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে আর এর মান গ্রেটার দেন 1। আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একমাত্র অপ্রকৃত ভগ্নাংশের অনন্যক প্রকৃত ভগ্নাংশ আমরা জানি। তাহলে আর 1-এর থেকে বড়, আর যে 1-এর থেকে বড় হলো, তাহলে দেখো এর থেকে এ আর বড়, এ আর এর থেকে এ আর স্কোয়ার আরো বড়, কারণ অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করলে মানটা বড় হতে থাকে। সেই যদি হয় তাহলে দেখো এ বি কার থেকে ছোট, বিসির থেকে ছোট, বিসি হচ্ছে সি এর থেকে ছোট। এই যদি হয় তাহলে এ বি সবচেয়ে ছোট বাহু, তাহলে এ বির বিপরীত কোণ হচ্ছে সি, বিসির বিপরীত কোণ হচ্ছে এ, সি এর বিপরীত, তাহলে বি সবচেয়ে বড়, তারপরে এ, তারপরে সি। তাহলে আমরা দেখি কোন শর্তটা এইটাতে আছে, যে ছোট থেকে বড় সাজালে সি এ বি পাচ্ছি, ছোট থেকে বড় সাজালে। দেখো এইখানে সি এ বি চাই, তাহলে সি সবচেয়ে ছোট, তারপরে এ, তারপর বড়। এটা ছোট থেকে বড়, খেয়াল রাখো একটু উল্টে দেওয়া আছে, কিন্তু এটাকে একটু উল্টে দেওয়া আছে। সি সবচেয়ে ছোট, দেখো এখানে বি সবচেয়ে বড়, এ মাঝখানে, তার মানে এখানে আমাদের অপশন হবে সি। উল্টে দেখে ভাবতে হবে। এরপর আসো 19 নম্বর অঙ্কে। 19 নম্বর বলছে একটি ত্রিভুজে বহিক কোণগুলির মানের অনুপাত 7:5:8। তাহলে ত্রিভুজটি ক্ষুদ্রতম অন্তঃকোণের মান কত? বহিক কোণগুলোর অনুপাত,
তাহলে আমরা বহিক কোণগুলো সম্বন্ধে কি জানি? ত্রিভুজের বহিক কোণগুলোর যোগফল 360 ডিগ্রি। ত্রিভুজ বলে না, চতুর্ভুজ, পঞ্চভুজ, যে কোনো ক্ষেত্রে, ফলে এইটা 360 ডিগ্রি আমরা প্রমাণ করেছি। দেখবে বিভিন্ন রাইডার করেই দেওয়া হয়েছে, তাই সেখানে আমরা এগুলো প্রমাণ করেছি। তাই সেখান থেকে আমরা এই অঙ্কটা করতে হবে। দেখো অঙ্কটা আমি কিভাবে করছি। দেখো বহিক কোণগুলোর মান বলে দিয়ে, ওই মানের অনুপাত বলেছে 7:5:8। আর কি বলেছে? তাদের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। তাহলে দেখো যে বহিক কোণটা বৃহত্তম হবে, খুব সহজেই ভাবো, এটা সাধারণ বুদ্ধির অঙ্ক এটা, কিন্তু যে বহিক কোণটার মান সবচেয়ে বড় হবে তার সংশ্লিষ্ট অন্তঃকোণটা সবচেয়ে ছোট হবে। তাহলে 5, 7, 8-এর মধ্যে সবচেয়ে বড় কে? 8। তাহলে এই 8-এর আনুপাতিক ভাগাহার কত? দেখো 8/20। 8/20। তাহলে বৃহত্তম বহিক কোণের মান কত হচ্ছে? 8/20। ঠিক এভাবে কেটে কুটে লিখবে, কারোর কিছু বোঝার দরকার নেই, তুমি বুঝতে পারলেই হলো। তাহলে এটা 0 0 কাটলো, এটা কাটলো 4। তাহলে 4 36 144। তাহলে বৃহত্তম বহিক কোণ হচ্ছে 144। তাহলে ক্ষুদ্রতম অন্তঃকোণ হচ্ছে 180 থেকে 144 বাদ দিয়ে দাও, 36 ডিগ্রি। তাহলে সবচেয়ে ছোট অন্তঃকোণটার মান হচ্ছে 36 ডিগ্রি। দেখো অঙ্কটা আমরা কিভাবে করলাম, আবারও চালিয়ে দেখবে। তাহলে দেখো এখানে উত্তর কোণটা হচ্ছে বি, 36 ডিগ্রি। তাহলে এরকম ভাবে অঙ্কগুলো করতে হয়। দেখো বেশি সময় কিন্তু লাগে না, বুদ্ধি খাটাতে হবে। যে বহিক কোণটা বড় হবে তার সংশ্লিষ্ট সূক্ষ্ম কোণটা, অন্তঃকোণটা ছোট হবে। এটাই যদি বৃহত্তম বলতো, বৃহত্তম অন্তঃকোণ, তাহলে আমরা কি করতাম? সবচেয়ে ছোট বহিক কোণ হবে এখান থেকে, তাহলে আমরা 8/20 বদলে 5/20 দিয়ে গুণ করে অঙ্কটা করতাম। তাহলে সেটা তোমরা পারবে, বৃহত্তমটা নিজেরা বের করবে। এবার আসি লাস্ট অঙ্কে, 20 নম্বরে। এবিসি এর অন্তঃকোণগুলোর মানের অনুপাত বলেছে A:B:C, যেখানে A + C = 2B। সেখানে নিচের কোন বক্তব্যটি সত্য হবে? নিচের কোন বক্তব্যটি সত্য হবে? সর্বদা সত্য হবে। সত্য হবে মানে সর্বদা, কখনো কখনো হচ্ছে কখনো না, এরকম করলেও আমরা নেব না। যে বক্তব্যটা সবসময় সত্য হবে সেটাই আমরা নেব। দেখা যাক আমরা এই অঙ্কটা কিভাবে করছি। দেখো অন্তঃকোণগুলোর অনুপাত আমাকে বলে দিয়েছে A:B:C, যেখানে A + C = 2B। তাহলে আমি কি করলাম? অন্তঃকোণগুলো ধরে নিলাম X, BX আর CX। তাহলে অন্তঃকোণগুলো সমষ্টি কত? X + BX + CX, এটা কত? 180 ডিগ্রি। তুমি দেখো x কমন নিলে আমি এখানে একটা A + C পাচ্ছি, কোন দুটো থেকে? প্রথমটা আর তৃতীয়টা থেকে, প্লাস BX = 180 ডিগ্রি। তার মানে A + B = কত দেওয়া আছে? 2B। তাহলে x × 2B + BX = 180। দেখো এইটা = কত হলো? এখানে ডিগ্রিটা লেখার কথা নয় সমীকরণে। তাহলে এটা 2BX + BX, তার মানে 3BX। যেই হলো 3 আর এটা কেটে দাও 60। তাহলে দেখো BX এর মান হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু এখান থেকে কিন্তু A আর C এর মান আর বলা যাবে না, শুধু BX এর মানটা বলা যাবে। যে BX অর্থাৎ মাঝের যে কোণটা, এই কোণটা, যে কোণের আনুপাতিক অংশ হচ্ছে B, সেইটার মান 60 ডিগ্রি হবে। আর A আর C যা খুশি হতে পারে। যেমন দেখো এর মান এমন হতে পারে 70, এর মান হয়ে গেল 50। দেখো 70 আর 50 যোগ করে 120। এইটা মানে এর মান হয়ে গেল 40, B এর মান হয়ে গেল 80, 40 যোগ করে 120। এরকম অজস্র মান হতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা ব্যাপারে নিশ্চিত যে BX অর্থাৎ মাঝের কোণটা 60 ডিগ্রি হবে, আর কিছু কিন্তু আমরা এখান থেকে জানি না। তাহলে আসা যাক উত্তরে। এখানে এ বলছে অন্তত একটি কোণের মান 60 ডিগ্রি হবে। অন্তত একটি কোণের মান বলছে কেন? আরে ত্রিভুজটা তো সমবাহু ত্রিভুজ হতে পারতো, ABC সমান হয়ে যেতে পারতো, সেক্ষেত্রে হতে A + C = B হয়ে যেত, 2B হয়ে যেত। কিন্তু আমরা কিন্তু ওখান থেকে AC = 60 ডিগ্রি পাইনি।
বি 60 পাইনি, শুধু বিটা 60 এটা পেয়েছি, মানে সেকেন্ড কোণটা। তার মানে এটাকে আমরা সবকটা কোণ বলতে পারি না, কিন্তু একটা কোণ হবে এটা নিশ্চিত। ত্রিভুজটি প্রতি কোণের মান 60, এটা আমরা বলতে পারছি না, এটা বলতে পারছি না যে এ আর সি ও 60 হবে। ত্রিভুজটি কখনো সমকোণী হবে না, এ কথাটাও ঠিক না, কারণ দেখো বিটা 60 ধরে এটাকে 30 আর সিটাকে 90 হতেই পারে, কারণ দুটো যোগফল তো আমার 120 হতে হবে, 90 + 30 হতে পারে, তার মানে সমকোণী হতেই পারে। ত্রিভুজটি কখনো স্থূলকোণী হবে না, একটা কোণ 60 হয়ে গেছে, বাকি দুটো কোণের যোগফল 120 তো সেখানে একটা কোণ কি 100 থেকে বেশি হতে পারে না? পারে। যেমন ধর এ ডিগ্রি যদি এ যদি 100 হয় আর সি যদি 20 হয়, তাহলে a + c = 2b হচ্ছে। ফলে স্থূলকোণীয় হতে পারে, সমকোণীয় হতে পারে, সমবাহু হবেই এমন করে নিশ্চিত বলা যাচ্ছে না, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে এ। এটা হচ্ছে সঠিক উত্তর। এই সপ্তাহে তোমাদের থেকে আমি কতগুলো অঙ্ক পেয়েছি, বিভিন্ন জন দিয়েছে, এবার আমি সেই অঙ্কগুলো করে দিয়ে আজকের লেসনটা শেষ করব। দেখো তোমাদের অঙ্কগুলো এবং তার সমাধান পদ্ধতি। দেখো ছাত্ররা, তোমরা আমাকে এই সপ্তাহে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই 5টা অঙ্ক দিয়েছো। এই 5টা অঙ্ক এখন আমি তোমাদের জন্য করে দিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দুটো অঙ্ক উৎপাদকগুলো করে দিয়েছি, বাকিগুলো আর করে দিইনি, কারণ এখানে করব বলে। যেমন দেখো, আমরা যদি 1 নম্বরটা অঙ্ক করি, 1 নম্বরটা, এটা খুব সহজ অঙ্ক। a + b = -1/3 দেওয়া আছে। দেখো আমাকে দেখাতে হবে a³ + b³ - ab = কত দেখাতে হবে। দেখো ab-টাকে আমি লিখতে পারি 3 × 1, ক্লিয়ার, লিখতেই পারি। দেখো এটাকে আমরা লিখতে পারি a³ + b³ প্লাস করে দিলাম, খেয়াল করে দেখো মাইনাসটাকে প্লাস করে দিলাম, 3ab × -1/3, কারণ এই মাইনাসটাকে আমি এখানে 3-এর আগে দিয়ে দিলাম। যেই দিয়ে দিলাম, এটা দাঁড়ালো a³ + b³, এই ব্র্যাকেটটা আমার কোনো কাজে লাগছে না, ব্র্যাকেটটা প্লাস 3ab। এবার দেখো -1/3 মানে কি, a + b, তার মানে -1/3 জায়গায় a + b বসিয়ে দিলাম। খুব সুন্দর একটা সূত্রে পড়ে গেল, তাহলে এটা a + b³ এর সূত্রে পড়ে গেল। তার মানে কত, a + b মানে কত, -1/3, তার কিউব করো, দেখো এটা -1/27, তাহলে অ্যান্সার হয়ে গেল। বুঝে গেছে অঙ্কটা? খুব সহজ। তাহলে 2-এর দাগের যে অঙ্কগুলো, 2-এর দাগের অঙ্কগুলো, এগুলো হচ্ছে সব অ্যানুয়ালের সিলেবাসে, অ্যানুয়াল এক্সামে। তাহলে এগুলো এখনো আমরা ক্লাসে শেখাইনি, অনলাইন ক্লাস যাই বলে শেখাই। ফলে এই অঙ্কগুলো যখন অ্যানুয়ালে আসবে তখন করে দিতে হবে। আর এগুলো খুব সোজা অঙ্ক, এই দুটো অত্যন্ত সোজা, শিখে যাওয়ার পর নিজেরাই পেরে যাবে। আসো 3-এর দাগের। 3-এর দাগের প্রথম উৎপাদকটাতে আমরা আসি, 3-এর 1। এটা খুব সোজা অঙ্ক। আমরা কি করব, a - b = x ধরবো, b - c = y ধরবো, এবং c - a = z ধরবো। যেই ধরবো, ধরে যোগ করব, দেখো 0 = x + y + z। যেই 0 = x + y + z হয়ে গেল, সঙ্গে সঙ্গে x³ + y³ + z³ = কত হয়ে গেল, 3xyz। এবার যেখানে x আর y z এর মানটা বসিয়ে দাও, তাহলে x কত, a - b³, y কত, b - c³, z কত, c - a³, কত হলো, 3 × x মানে a - b, y মানে b - c, z মানে c - a। তাহলে উৎপাদক হয়ে গেল এইটা, 3 × a - b, b - c, এটা হয়ে গেল আমাদের উৎপাদক। তাহলে এই অঙ্কটা
বেশ সোজা ছিল। দেখো এই যে 3-এর দাগের অঙ্কটা, 3-এর দাগ, এই 3-2, এই ধরনের অঙ্কগুলো আমার খুব অপছন্দের অঙ্কের মধ্যে পড়ে, কারণ এগুলো তৈরি করার পেছনে কোনো ম্যাথমেটিক্যাল সূত্র নেই। এগুলো এরকম অঙ্ক অজস্র তৈরি করা যায়, তুমি যা খুশি দুটো সংখ্যামালা লিখলে গুণ করে এবার লিখে দাও যে তুমি এটার উৎপাদক করো। এগুলো কোনো মেরিট নেই যে কোনো ফর্মুলায় পড়ছে। আমরা যে উৎপাদক নির্ণয়ের যে সূত্রগুলো শিখেছি তার কোনোটাতে এটা পড়ে না। এই ধরনের অঙ্ক বেশ কিছু আছে এসপিজির বইয়ে, এটা এসপিজির বইয়ে বোধহয় 52 না 54 নম্বর অঙ্ক। এটা আমাদের স্কুলের কিছু কিছু স্যারের খুব প্রিয় অঙ্ক, যদিও আমার খুব অপ্রিয়। আমি কখনো প্রশ্নপত্রে এই ধরনের অঙ্ক দিই না, যেগুলো সিলেবাসের মধ্যে সূত্রের মধ্যে পড়ে সেরকম অঙ্ক ছাড়া আমি কখনো দিই না। আগের অঙ্কটা দেখতে পারলে উৎপাদকটা যে সেটা কি সুন্দর সূত্রে পড়ে গেল। তোমরা শিখেছো a + b + c 0 হলে a + b + c 3abc হয়। এটার পেছনে কিন্তু কোনো সূত্র নেই। এটা তুমি যদি ভাঙতে পারো, তোমার যদি মুখস্থ থাকে, তুমি যদি পরীক্ষা লিখে মনে করতে পারো কি যোগ বিয়োগ করতে হচ্ছে, তাহলে পারবে, না হলে পারবে না। আমিও পারবো না। তাহলে a⁵ প্লাস a⁻19 যে পাঠিয়েছিলে তার লেখাটা দেখে a⁻29 মনে হচ্ছিল, ফলে 29 হয়তো আমি এটা করতেও পারছিলাম না, হয়তো 29 হলে হবে, আমি পারিনি। পরে আমি এসপিজি বইয়ে খুলে দেখলাম এটা 19 আছে। a⁵, দেখো এটাকে আমি একটু ভাঙছি, প্লাস a⁻19 মাইনাস a⁻18। a⁻18টা কোথাও ছিল না, আমি এর সঙ্গে প্লাস a⁻18 করে দিলাম, প্লাস a স্কোয়ার করলাম, a⁻7টা কিন্তু এখনো লেখা নেই, মাইনাস a, প্লাস কি করলাম a⁻17টা লিখলাম, প্লাস a -1। তাহলে দেখো সবাই এসে গেছে, a⁻19 এসে গেছে, a⁻17 এসে গেছে, a স্কোয়ার এসে গেছে, -1 এসে গেছে, এবং a⁻35 এসে গেছে। যারা বাড়তি ছিল মাইনাস a⁻18 সেটা ব্যালেন্স হয়ে গেছে প্লাস a⁻18 দিয়ে, মাইনাস a ব্যালেন্স হয়ে গেছে প্লাস a, তার মানে একই আছে। এবার প্রথমগুলো থেকে দেখো a⁻18 কমন আসছে, a⁻17 প্লাস a -1। এই দুটো থেকে দেখো, এই তিনটে থেকে দেখো a কমন আসছে, তাহলে a⁻17 প্লাস a -1। আর এখান থেকে এই তিনটে থেকে যদি আমরা 1 কমন নিই, তাহলে এটা হলো a⁻17 প্লাস a প্লাস -1। তাহলে দেখো এই যে জিনিসটা, এটা সব জায়গাতে আছে, তার মানে এইটা কমন এসে গেল। কমন নিয়ে নাও, a⁻17 প্লাস a -1 ইন্টু a⁻18 প্লাস a প্লাস। তুমি যদি আমাকে প্রশ্ন করো যে স্যার কি করে বুঝবো a⁻18 বিয়োগ করতে হবে, যোগ করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, আমার কাছে এর কোনো উত্তর নেই। এই ধরনের অঙ্ক এই কারণে আমার অপছন্দ, যার পেছনে কোনো যুক্তি নেই। আমি এগুলো দিই না, তবে আমাদের স্কুলে বেশ কিছু শিক্ষকের এগুলো খুব প্রিয় অঙ্ক, যেগুলো আমি এর মধ্যে কোনো মেধা আছে বলে মনে করি না। তাহলে তোমাদের দেওয়া অঙ্কগুলো করে দিয়ে আজকে আমি আমাদের পাঠটাকে শেষ করছি। ঠিক আছে, তাহলে বোর্ড মুছে দিলাম, আজ এখানেই শেষ। তাহলে ছাত্ররা তোমরা দেখলে যে এমসিকিউ কিভাবে করতে হয়। এটা কিন্তু একটা অন্য পদ্ধতি। ওই তুমি ওরকম ভাবে বড় বড় সব লিখে লিখে যদি করতে চাও তাহলে কিন্তু এগুলো শেষ করতে পারবে না। আমি তোমাদের এভাবে বুঝিয়ে বুঝিয়ে করলাম বলেও আমার 30 থেকে 35 মিনিট লেগে গেল, কিন্তু আমি যদি তোমাদের বুঝিয়ে না করতাম, অঙ্ক করতাম, তাহলে সবকটা অঙ্ক করতে আমার খুব হলে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তবে এভাবে কিন্তু তোমরা আজকে আমি বললাম বলে তুমি কাল থেকে এরকম করতে পারবে এটা এক্সপেক্টেড নয়, কারণ তোমাকে এটা করতে গেলে বেশ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এভাবে অঙ্ক করাটা প্র্যাকটিস করতে হয়, শিখতে হয়, একদিনে হয় না।
কারণ এখানে কেউ কিন্তু তোমার ক্যালকুলেশন দেখতে যাবে না, তোমার উত্তরটা দেখতে হবে। তুমি যদি মনে মনে হিসাব করে লিখতে পারো তাহলেও এখানে অ্যাকসেপ্টেড, যেগুলো 1 মার্কসের কোশ্চেন। 1 নম্বরে মার্কসের অঙ্কের জন্য কিন্তু হিসাব দেখাতে হয় না, এটা মনে রাখবে, রেখে এইভাবে প্র্যাকটিস করবে। তোমার বইয়ের যে প্রশ্নমালার অঙ্কগুলো আছে 5 নম্বর যেন বড় নম্বর আছে, সেগুলোকেও ঠিক এভাবে করে করে প্র্যাকটিস করো, দেখবে শিখে যাবে। ঠিক এইভাবে করবে, কিচ্ছু লেখার দরকার নেই, শুধু ক্যালকুলেশন সংখ্যাগুলো লিখবে, যোগ বিয়োগ গুণ ভাগগুলো করবে। তাহলে আজকে আমি এমসিকিউ গুলো প্রথম লেসিনে দিলাম, এরপরে লেসিনে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার পদ্ধতি কিন্তু একই, এবং তারপরে আমরা দেখিয়ে দেবো এক কথায় উত্তরগুলো কিভাবে অ্যান্সার করে। ঠিক আছে, ভালো থাকবে, একই রকমভাবে প্র্যাকটিস করবে।